ওয়েলকাম টু ওয়াক অ্যান্ড টক উইথ সাত্তকী। পড়তে চলেছি ষষ্ঠীব্রত চট্টোপাধ্যায়ের লেখা 50টি ভূতের গল্পের একটি গল্প, বোড়ালের সেই রাত। শুরু করতে চললাম বোড়ালের সেই রাত। 30 বছর আগেকার কথা। 24 পরগনা জেলার বড়ালে গ্রাম আমাদের এক বন্ধু ছিল, তার নাম কমলেশ। কি একটা অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়ে আমরা 3 বন্ধু গিয়েছিলাম কমলেশের বাড়িতে, অজয়, সুশান্ত এবং আমি। এখনকার বোড়াল গ্রামকে দেখে তখনকার সেই গ্রামের কথা কিন্তু কল্পনাও করতে পারবে না কেউ। সেই প্রবীণ মানুষদের যদি কেউ এখনও বেঁচে থাকেন তাহলে তিনিই বলবেন, আমি একটুও বাড়িয়ে বলছি না। এই গ্রামের গাছপালা তখন এত ঘন ছিল যে বাইরে থেকে দেখে এটাকে তখন কোনো গ্রাম নয়, একটা দুর্ভেদ্য জঙ্গল বলেই মনে হতো। যাই হোক, ওখান দিয়ে বিকেলের দিকে গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবার সময় হঠাৎ গ্রামের প্রান্তে একটি ভাঙা বাড়ি দেখে অবাক হয়ে গেলাম। কি চমৎকার বাড়ি! কোনো রাজা মহারাজার ছিল বোধ হয়, কিন্তু এখন তার এমনই হতশ্রী চেহারা যে দেখলে দুঃখ হয়। বসবাসের অযোগ্য তো বটেই। বাড়িটার দিকে তাকিয়ে ভাবলাম, এত জায়গা থাকতে এই গ্রামের ভেতরে কবে কোন মান্ধাতার আমলে কে যে এই বাড়ি তৈরি করেছিল তা কে জানে। সবচেয়ে রহস্যময় ব্যাপার এই যে বাড়িটা পরিত্যক্ত এবং বসবাসের অযোগ্য হলেও এর কাঠামো এমন মজবুত যে একে ছাড়ালে আবার এ তার পূর্ব রূপ ফিরে পাবে। ছাদের আলসের কার্নিশে এখনও অক্ষত, অর্থাৎ ভাঙা বাড়ি কিন্তু ধ্বংসস্তূপ নয়, পরিত্যক্ত বাড়ি, তবু ফেলে দেওয়ার নয়। বাড়িটার দিকে কৌতূহলী চোখে চেয়ে একটু থেকে পায়ে পায়ে সেদিকে এগোতেই বাধা দিল কমলেশ। হাত ধরে বলল, আরে না বন্ধু, এগিয়েও না। কেন? বাড়িটা একটু বদনাম আছে। সে তো সব বাড়িরই থাকে, যেখানে যত বড় বাড়ি সেখানেই বদনাম। তাই বলে গিয়ে এই চমৎকার বাড়িটাতে একবার ভেতরে ঢুকতে পারবো না? কেউ ঢোকে না ও বাড়িতে। কেন? ভূতের ভয়? ও বাড়ির ভেতরে ঢুকলে ভূত গলা টিপে মারবে, এইসব তো। ঠিক তাই, ভূত এসে গলা টিপে মারবে কিনা জানি না, তবে ভূতের বাড়ি ওটা, ভূতের বাড়ি। আমার হো হো করে হাসিটা কানে লাগলো কমলেশের। এরপর যা হয়ে থাকে সচরাচর এক্ষেত্রেও তাই হলো, অর্থাৎ কিনা আমরা নানা রকম ঠাট্টা তামাশা বিদ্রুপ এইসব করতে লাগলাম কমলেশকে। কমলেশ একটু উত্তেজিত হলো না, বরং হেসে বলল, দেখো ভাই, আমরা গ্রামে থাকি, তোরা তো আমাদের মানুষের মর্যাদা দিস না, ভাবিস কুসংস্কার আচ্ছন্ন কিছু দুপে জীব বুঝি গুগুলো। কিন্তু জেনে রাখ, যা বলছি তা মিথ্যে নয়। সাহস থাকলে পরীক্ষা করে দেখিস। অবশ্যই পরীক্ষা না করতেও ভালো, কারণ তোদের মতো গায়ের গোবিন্দ যে 2-1জন পরীক্ষা করতে গেছে তারা এমন শিক্ষা পেয়েছে যে আর এ মুখ হয়নি। অজয় বলল, তাই নাকি? তাহলে তো পরীক্ষা করতেই হচ্ছে। অবশ্যই তোর কথা যে একেবারে উড়িয়ে দিচ্ছি তা নয়, তবে কি জানিস, যেখানেই যাই, যে গ্রামেই যাই, পোড়ো বাড়ি দেখলেই শুনি ভূতের উপদ্রবের কথা। মাঠের মাঝখানে বেল গাছ থাকলেই শুনি সে গাছে নাকি ব্রহ্মদূতী আছে, আর মাছ ভর্তি পুকুর দেখলেই শুনতে পাই এরপরে রাত দুপুরে ভূত ঘোরে। যারা মাছ ধরে তাদের কাছে ঘন ঘন করে মাছ চায়। কাজে এই ব্যাপারগুলোতে আর আমাদের আস্থা সেইরম নেই। তাই ভাবছি তোদের দেশের এই পোড়ো বাড়িতে এক রাত কাটিয়ে ভূত জিনিসটা আসলে কি তা একবার দেখেই যাই। কমলেশ বলল, না, তোদের মতো অবিশ্বাসী ছেলেদের এদিকে কি আসাটা ভুল হয়েছে? আমি বললাম, খুব রেগেছিস মনে হচ্ছে। রাগের কি আছে? সুশান্ত বলল, বেশ তো, আমরা কোনো পরীক্ষা চাই না, শুধু গোয়াত্তমি করে এক রাত ওই বাড়িতে থাকতো, এসে এখানে উচিত শিক্ষা হয়ে যায় এমন এক ধরনের সঙ্গ পেয়েছি, অন্তত আমাদের পরিচয় করিয়ে দে ওদের সাথে। কমলেশ এবারে আমতা আমতা করতে লাগলো। সুশান্ত বলল, তার মানে এমন কারো নামও নেই তোদের জানা যে লোকটা প্রত্যক্ষদর্শী, যে কিছু একটা বলতে পারে, অথচ অত বড় বাড়িটাকে ভূতের বাড়ি আখ্যা দিয়ে চোর ডাকাতের ঘাঁটি করে রেখেছিস তোরা।
আমি বললাম, আজ রাত্রেই এর রহস্য উন্মোচন করতে চাই আমরা। কমলেশ বলল, দোহাই, আজ নয়, একটা কাজের বাড়িতে এসেছিস, খেয়ে দিয়ে আনন্দ করে যা, পরে যখন হোক, যেদিন হোক আসবি, কথা দিচ্ছি আমি নিজে সাহায্য করব তোদের। বেশ, তাই হোক। নতুন একটা অ্যাডভেঞ্চার মনোভাব নিয়েই আরেকবার এখানে আসবো আমরা, তখন যা হয় হবে। বেলা গড়িয়ে আসছে তখন। আমরা আর ওই ভুতুরে বাড়ির দিকে না এগিয়ে অন্য পথে ধরলাম। মাসখানেক পরে আবার একদিন কমলেশের সঙ্গে ওদের গ্রামের বাড়িতে এসে দেখা করলাম। ওর বাড়ির লোকেরা তো দারুণ আপত্তি করলেন আমাদের মন্তব্য শুনে। সবাই অনেক করে বোঝালেন এই কাজের ঝুঁকি না নিতে, কিন্তু আমরা কারোর কথাই কানে তুললাম না। যথারীতি তাদের বাড়িতে খাওয়া দাওয়ার পর একটু বেলাবেলি 3 বন্ধু এসে হাজির হলাম সেই পুরো বাড়িতে। এলো না শুধু কমলেশ, সে আগেই বলেছে, দেখ ভাই, আমি ওসব পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে নেই, ও বাড়ির ঘটনা কথা আমার অজানা নয়, কাজেই জেনে শুনে বিষপান আমি করব না। তবে তোরা যেতে চাইছিস যা, কেউ যদি নিজের থেকে মরতে চায় তাহলে কি আর ক্ষমতা আমার যে তাকে বাঁচাতে পারি? এই কথা মতেই আমরা এলাম। ঠিক হলো এক রাত ওই পোড়ো বাড়িতে থেকে পরদিন সকালে ফিরব। তবে আমাদের এই থাকাথাকিতে কোনো বাজিটাজির ব্যাপার ছিল না, শর্ত ছিল সত্তার। অর্থাৎ আমরা অলৌকিক কিছু দেখলে সেটাকে অস্বীকার করব না, আবার সত্যি সত্যি যদি রোমহর্ষক ঘটনার সম্মুখীন হই তাহলেও রণে ভেঙ্গ দিয়ে পালিয়ে যেতে লজ্জাবোধ করব না। আসলে আমাদের এই থাকাথাকির ব্যাপারটা ঠিক চ্যালেঞ্জের ব্যাপার নয়, স্রেফ সত্য যাচাই এবং কৌতূহল মেটানোর ব্যাপার। আমাদের আগ্রহ দেখে স্থানীয় লোকেরাও অনেক বারণ করলেন। সবাই বললেন, এই দরকার ভাই, সুখে থাকতে ভূতে কিলো বর, ভূতে না থাকুক গুন্ডা বদমাইশ তো আছে, অযথা গোয়ার তুমি কয়ে কি দরকার, বেঘরে মরবেন তার বর, তার চেয়ে ঘরের ছেলে ফিরে যান। এ বাড়িতে সত্যি ভূতের উপদ্রব না হলে মাঠের মাঝখানে বাড়িতে কখনো এমনি পড়ে থাকে? আমরা কিন্তু কারোর কথাতেই কর্ণপাত করলাম না, যে যা বললো তা কান খাড়া করে শুনে গেলাম। তাদের কথার গুরুত্ব দিয়ে ফিরে যেলাম সেটা আমাদের নয়। দিব্যি সেই পোড়ো বাড়ির ভেতরে ঝিঝির ডাক শুনে মশার কামড় খেয়ে রাত জাগা শুরু করলাম। মাঝে মাঝে ভয় যে করছিল না তা নয়, ভয় ছিল সাপের। হাজার হলেও বহুদিনের পোড়ো বাড়ি, তবু আমরা সাবধানতা অবলম্বন করছিলাম। অর্থাৎ বিকেলবেলা বাড়িতে ঢুকেই কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিয়েছিলাম চারিদিকে। মুরগির মাংস, রুটি আর সন্দেশ ছিল রাতের খাদ্য তালিকায়, আর ছিল চা তৈরি সরঞ্জাম। তখন গ্রাম ঘরে এখনকার মতো এত ব্যাকপ্যাকভাবে স্টোভের প্রচলন ছিল না, তাই প্রচুর শুকনো নারকেল পাতা এনে রেখেছিলাম। আমরা চা খাচ্ছি, গল্প করছি আর ঘড়ি দেখছি, কখন সন্ধে হয়, কখন ভূত আসে। দেখতে দেখতে সন্ধে উত্তীর্ণ হয়ে গেল, অন্ধকারে ঢেকে গেল চারিদিক। আমরা অধীর আগ্রহে ভূতের প্রতীক্ষা করতে লাগলাম। রাত 12টা, কোনো উপদ্রব নেই, ভয় নেই। ভূতেরা সাধারণত যা করে, অর্থাৎ গায়ের ওপর গরম নিঃশ্বাস ফেলা, খেলখেল করে হাসা, হ্যারিকেনের আলো নিভিয়ে দেওয়া, গায়ে ঘাস ছুঁড়ে মারা, কিছুই করল না। এমনকি হঠাৎ কোনো আর্তনাদ বা মরা কান্নাও শোনা গেল না। শুধু ভূত কেন, এরা শিয়াল কুকুর পর্যন্ত ধারে কাছে এলো না। অদ্ভুত ব্যাপার। রাত তখন 1টা, তখনও কারো কোনো অস্তিত্ব অনুভব করতে পারছিল না। ইতিমধ্যে 2 রাউন্ড চা পর্ব শেষ হয়েছে আমাদের। সময় কাটাবার জন্য এবং একঘেয়েমির হাত থেকে বাঁচবার জন্য আমরা নারকেল পাতা জ্বালিয়ে চা তৈরি করতে শুরু করলাম। খাচ্ছি এমন সময় কোথা থেকে হঠাৎ আধপাগলা একজন লোক এসে হাজির হলো সেখানে। ওর হাতে একটি কলাইয়ের মগ, সেটি এগিয়ে বলল, আমাকে একটু চা দেবেন দাদাবাবু? আমি বললাম, কে বাবা তুমি? লোকটি ফিক করে হেসে হেসে বলল, আমি ভূত ভূত ভূত? তবে আর বলছে কি,
যাকে দেখবে বলবে তোমরা এসছো, আমি সেই। কেমন দেখছো? ভালোই। তা বাবা, ভূতি যদি তুমি হবে তো এইরকম ছিরি কেন? তোমার হাতের জায়গায় পা থাকবে, পায়ের জায়গায় হাত থাকবে, মুখটা হবে উল্টো মুখো, গায়ে কোনো মাংস থাকবে না, নয়তো অর্ধেক শরীর দেখা যাবে, অর্ধেক অদৃশ্য থাকবে, তবে তো। লোকটি হেসে অস্থির হয়ে বলল, তবেই তোমরা আমায় ভূত দেখবে। ও ভূত এখানে নেই বুঝলে, ও ভূত তাকে গল্পের বইতে। যাক, এখন আমাকে এক কাপ চা দাও দিগনি। আমাদের চা তখন তৈরি হয়ে গিয়েছিল, তাই থেকেই একটু দিলাম ওকে। লোকটি বেশ আয়েশ করে চা খেতে লাগলো এবং বলল, মেজাজ এসে গেল, ওর দিন যেমন চা খানি। ভাগ্যিস তোমরা এসেছিলে। আর একটু দেবো? না থাক, যাচ্ছিলাম এ পথ দিয়ে, আলো জ্বলছে দেখে ঢুকে পড়লাম। কিন্তু এত রাতে তুমি কোথায় যাচ্ছিলে? হাই দেখো, ভূতেরা তো রাত বিরাতেই যায় আসে গো। তাছাড়া তাদের তো নির্দিষ্ট কোনো ঠিকানা থাকে না, তাদের কাজই হলো ঘোরা। বলে মুখটি হাতে নিয়ে উঠে গেল লোকটি। অজয় বলল, এ কি, তুমি চলে যাচ্ছ? যাও না, কি বসে থাকবো? আমার এখন অনেক কাজ। বেশ মজার লোক তো তুমি। যে গরম চা পেটে গেল অমনি কেটে পড়ছো। একটু বসো, গল্প সল্প করে। না রে ভাই, বসবার সময় নাই। লোকটি উঠে দাঁড়িয়ে দরজার কাছে পর্যন্ত গেল। অজয় বলল, শোনো। লোকটি বলল, হ্যাঁ, যাওয়ার সময় পিছু ডাকেন। সুশান্ত বলল, আরে শোনোই না, একটু কথা বলি। লোকটি ফিরে এসে বলল, নাও কি বলবে বল। আমরা তো এ বাড়িতে এসেছি ভূত দেখতে, তা তুমি যখন বলছো তুমি ভূত, তখন যাওয়ার আগে তোমার ভূতের খোলাটা একবার খুলিয়ে দেখিয়ে যাও না বাবা। লোকটি হেসে বলল, কি ছেলে মানুষই করছো তোমরা রাত দুপুরে? যাও, ঘরের ছেলে ঘরে যাও, ঘরে গিয়ে বিছানায় শুয়ে ভালো করে ঘুম দাও দিনি। বলে কোনো দিকে না তাকিয়ে হন হন করে চলে গেল লোকটি। আমরা টর্চের আলো অনেকক্ষণ ধরে লক্ষ্য করলাম লোকটি অন্ধকারে বাইরে গিয়ে হঠাৎ মিলিয়ে যায় কিনা, কিন্তু না, সে দিব্যি খোশমেজাজে কখনো বা নাচতে নাচতে দূরে গ্রামের দিকে চলে গেল। রাত 2টো। পাশের একটি বাদাম গাছের ডাল থেকে একটা পেঁচা ডেকে উঠল। তারপর হঠাৎ পেঁচাটা দারুণ ভয় পেয়ে চিৎকার করতে করতে আমাদের ঘরের ভেতর ঢুকে পড়ে ডানা ঝাপটাতে ঝাপটাতে বারবার পাক খেতে লাগলো। সে এক বিধিকিচ্ছিরি ব্যাপার। তারপর আমাদের তাড়া খেয়ে আরও এক পাক ঘুরে উড়ে গেল অন্ধকারে। রাত 3টে। আমরা আরেকবার চা খেলাম। ভোর 5টা। সবে আলো ফুটি ফুটি করছে। গাছের ডালে 1-2টি করে পাখি ডাকছে, কিন্তু কই, না এলো কোনো ভূত, না এলো কোনো জন্তু জানোয়ার। আমরা নিজেরাও এবার দারুণ বিরক্তিতে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলাম, দূর, শুধু শুধু এই গেহ ভূতগুলোর কথা শুনে রাতের ঘুম নষ্ট করে ভূত দেখতে না এলেই হতো। কি দেখলাম? কিছুই তো না। মাঝখান থেকে মশার কামড় খেলাম, ঘুম হলো না, শরীরও খারাপ হলো, যত সব। দেখতে দেখতে ভোর হলো। আমরা তলবিদল্পা গুটিয়ে পোড়ো বাড়ির বাইরে চলে এলাম। বেশ কিছুটা পথ আসবার পর দেখলাম কমলেশ এবং গ্রামের 2-4 জন লোক আমাদের অবস্থা দেখবার জন্য এদিকে এগিয়ে আসছে। কাছাকাছি এসে মুখোমুখি হতেই অবাক বিস্ময়ে আমাদের দিকে তাকিয়ে বলল, এমনভাবে তাকিয়ে রইল যেন আমাদের দেখেইনি কোনোদিন। ভয় বিস্ময়ে কিনা ছিল ওদের চোখে, যেন আমরাই ভূত। তাই ভয়ে ভয়ে আমাদের ভূত দেখছে। একজন জিজ্ঞেস করলেন, রাতে তোমরা ভয়টা পাও না তো? না। তেনাদের কোনো উপদ্রব হয়নি? না। কিছু দেখেননি আপনারা? হ্যাঁ, দেখেছি আমরা। এটা ঘোড়ার মাথা আর হাতির মুন্ডু। তা তো দেখবেনই বাবু, আচার হলো রাজাবাড়ির রাজরাট ভূত। হাতি ঘোড়া কত কি ছিল। আরেকজন বলল, আরে বুঝছো না কর্তা, বাবুরা আমাদের বিদ্রুপ করছেন। আমি রেগে বললাম, করবই তো, শুধু শুধু তোমাদের বুজরুকিতে উত্তেজিত হয়ে এই যে একটা পুরো বাড়িতে
ফালতু একটা রাত কাটালাম, এই খেসারত কে দেবে ভেবে মানুষকে ধাপ্পা দেওয়ার কোনো মানে হয়? আরেকজন বলল, ধাপ্পা দেবো কেন? যা আমরা বরাবর শুনে আসছি তাই বলছি। তাছাড়া আমরা তো আপনাদের পায়ে ধরে সাধতে যাইনি ওই বাড়িতে রাত কাটাবার জন্যে, বরং আপনাদের ভালোর জন্য আমরা বারবার বারণই করেছিলাম। আপনারা তো শুনলেন না। আমরা লোকের মুখের শোনা কথার উপর ভিত্তি করে কেউ এই বাড়িতে ঢুকি না। আমি বললাম, বেশ, এবার আমরা ওই বাড়িতে এক রাত থেকে তো প্রমাণ করে দিলাম যে তোমাদের শোনা কথার কাহিনীগুলো কত ভুল। এবার থেকে নির্ভয় যাবে ও বাড়িতে। ভূত তোমাদের ভয় দেখাবে না, মেরেও ফেলবে না, খেয়েও নেবে না। কমলেশ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সবই তো হলো, কিন্তু একটি রাতের ভুলের মাসুল যে তোমাদের কি কঠিন মূল্য দিতে হলো তা কি তোরা এখনো বুঝতে পারিসনি? কীরকম? তোরা একবার খুব ভালো করে নিজেদের চেহারাগুলোর দিকে তাকিয়ে দেখতো। কমলেশের কথা শুনে আমরা সবাইয়ের দিকে তাকালাম। সত্যি তো একই চেহারা হয়েছে আমাদের। আমাদের বন্ধুদের মধ্যে অজয় ছিল অত্যন্ত রূপবান, কিন্তু তার সেই চাপা ফুলের পাপড়ির মতো গায়ের রং হঠাৎ এত কালো হয়ে গেল কি করে? ওর বাঁশির মতো লম্বা নাকটা যেন টিয়া পাখির ঠোঁটের মতো পেকে গেছে। তাছাড়া ওর দু কানে মাকড়ি, হাতে বালা কোত্থেকে এলো? যেন অরণ্যবাসী এক ভিল যুবক। সুশান্ত, এই এক রাতে ওর মাথার চুলগুলো সব পেকে গেছে, ঠিক যেন 80 বছরের বুড়ো। গায়ের চামড়াও কোচ পড়েছে, সামনের শাড়ির কয়েকটা দাঁত নেই। না না, এ হতে পারে না। এ নিশ্চয়ই কোনো রকমের ইন্দ্রজালের ব্যাপার। এ যদি ওদের অবস্থা হয় তাহলে আমার অবস্থা কী হয়েছে? সামনে একটা আয়না থাকলে অবশ্যই নিজেকে দেখতুম, কিন্তু এ কি? আমার হাতে এত রক্ত হলো কি করে? ঠিক মনে হচ্ছে আমি যেন কাউকে খুন করে এসেছি। তাছাড়া আমার সেই জামা প্যান্ট জুতো কিছুই তো নেই। তার বদলে এই কি? ময়লা চিরকুট ভুটানিদের মতো পোশাক, পায়ে ছোড়া নাগরার জুতো, যেন এইমাত্র কোনো চা বাগান থেকে বেরিয়ে এসেছি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আমার কোমরে একটা রংচটা কলাইয়ের মগ ময়লা দড়ি দিয়ে বাঁধা, যে মগটা কাল রাত্রে সেই অদ্ভুত লোকটা চা খেয়ে সেটা হাতে নিয়ে চলে গিয়েছিল। এও কি সম্ভব? কেমন লাগলো এই গল্পটি? অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ওয়াক অ্যান্ড টক উইথ সাত্তয়ীকে। ধন্যবাদ।